নমস্কার দর্শক বন্ধু, আপনারা যারা শেয়ার মার্কেটে কয়েক বছর ধরে বিনিয়োগ করছেন খেয়াল করে দেখবেন আপনাদের পোর্টফোলিওতে কখনো না কখনো কোনো শেয়ার ছিল যেটা হয়তো দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ রিটার্ন দিয়েছে, কিন্তু সেই একটা দুটো স্টক ওই রকম রিটার্ন দেওয়া সত্ত্বেও আপনার ওভারঅল পোর্টফোলিও কিন্তু ৩-৪ গুণ হয়নি। তো এটা কেন হয়? কারণটা একটা খুব সিম্পল জিনিস, যে মোর দ্যান স্টক সিলেকশন, মানে একটা স্টক কি পারফর্ম করলো, আপনার ওভারঅল রিটার্ন ডিপেন্ড করে যে আপনার পোর্টফোলিওতে টোটাল কতগুলো শেয়ার আছে, অ্যালোকেশন কি আছে, মানে যেটা আউট পারফর্মার তার অ্যালোকেশন বেশি আছে না কম আছে, নাকি যেটা আন্ডার পারফর্মার তার অ্যালোকেশন কি রয়েছে, এই সমস্ত কিছু। এবং এই জন্য আপনার পোর্টফোলিওতে মানে শেয়ার কেনার পরে যদি কোনো শেয়ারের দাম বেড়ে যায় বা যদি শেয়ারের দাম কমে যায়, তারপরে আপনি কি করছেন এইটাই ডিপেন্ড করে দেবে আপনি ওভারঅল পোর্টফোলিও থেকে বা ওভারঅল শেয়ার মার্কেট থেকে কত বেশি আর্ন করতে পারবেন। যারা যারা শেয়ার মার্কেট থেকে কয়েক হাজার কোটি বা অনেক বড় যারা ফেমাস ইনভেস্টরদের নাম শোনেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, এমন না যে তারা যা শেয়ারে ইনভেস্ট করেছে প্রত্যেকটা ডাবল ট্রিপল হয়ে গেছে, তা নয়। তাদের ব্যাপারটা হচ্ছে তাদের উইনার যেগুলো বড় হয়েছে সেগুলোতে অ্যালোকেশন তারা তাদের মতো করে করেছে, যার জন্য তাদের পোর্টফোলিও আজকে এত বড় হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে ডিটেলড ইনসাইটস পাবেন যে আপনার শেয়ার কেনার পরে দাম বেড়ে গেল বা দাম কমে গেল, তখন আপনি কি করবেন এবং তখন কি কি অ্যাকশন আপনার ওভারঅল রিটার্নকে ডিপেন্ড করছে। এবং আমাদের নিজেদের রেকমেন্ডেশন থেকে আমি এক্সাম্পল দেবো যে শেয়ারের দাম বেড়ে গিয়ে তারপরে কিভাবে আমরা অ্যাক্টিভেশন করেছি বা কি স্টেপস নিয়েছি, এবং আমরা নিজেরা কিভাবে এআইএফ এবং অ্যাডভাইসারি সার্ভিসকে ফলো করি, সেই নিয়েই আজকের এই ভিডিও। এবং শেষে আপনার টু ডু, মানে আপনার পোর্টফোলিও স্টকসগুলোর আপনি এই উইকেন্ডে কি কি করতে পারেন বা কি কি জিনিস চেক করবেন সেই নিয়েও বলবো। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি সার্ভিস অফার করে থাকি। তার সাথে সাথে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সেবি রেজিস্টার্ড ক্যাটাগরি 3 এআইএফ আমাদের অফারিং রয়েছে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা, যে শেয়ার আপনি কিনলেন তারপরে শেয়ারের দামটা কমে গেল। প্রচুর ইনভেস্টররা রিটেল ইনভেস্টরদের টেন্ডেন্সি দেখেছি যে তারা কমা দামে অ্যাভারেজ করতে চায়। এবার এইটা কিন্তু ডাবল এজড সোর্স। একটা জিনিস মানে বেসিক জিনিস আপনি মাথায় রাখবেন, আপনি শেয়ার কেনার পরে 3 মাস 4 মাস 5 মাস যদি দেখেন শেয়ারটা ওভারঅল মার্কেটের থেকে আন্ডার পারফর্ম করছে, মানে পড়ে গেল বেড়ে গেল না, পড়ে গেল কতটা পড়ে গেল, ধরুন ওভারঅল মার্কেট বা ইন্ডেক্স, ধরুন একটা অটো ইন্ডেক্স 5% পড়লো কিন্তু আপনার শেয়ারটা 10% পড়লো, মানে 2x আন্ডার পারফরমেন্স। কোনো পোর্টফোলিও শেয়ার যদি 3 মাস 4 মাস 5 মাসে আপনার ইন্ডেক্সের থেকে 2x আন্ডার পারফর্ম করে এবং খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর কোনো সিম্বল না দেখায়, তাহলে সেই সব শেয়ারে অ্যাভারেজ আউট করবেন না। এটা খুব কমন মিস্টেক, প্রচুর বিনিয়োগকারীরা করে। ওই 100 টাকায় শেয়ার কিনলো, 60 টাকা হয়ে গেল, ভাবলো আরও আমি কিনে নিই, অ্যাভারেজ প্রাইস 80 টাকা হয়ে গেল, তাতে করে যেদিন 80 টাকা দাম উঠবে আমি বিক্রি করে দেবো, প্রফিটে বেরোবো। এই যে চিন্তাটা কিন্তু সব থেকে বড় ভুল। ম্যাক্সিমাম যেটা হয়, যদি 100 টাকায় কেনা শেয়ার 60 টাকা হয়, সেই 60 টাকাটা 80 টাকার হওয়ার বদলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে 50, 55, 40 এইগুলো হয়ে যায়। তো এই ভুলটা করবেন না। কোনো শেয়ার যদি 2x ইন্ডেক্সের থেকে আন্ডার পারফর্ম করে, তাহলে আনটিল অ্যান্ড আনলেস আপনার যদি হিউজ ফান্ডামেন্টাল নলেজ থাকে, হিউজ ইনসাইডার ইনফরমেশন থাকে, তাহলেই আপনি কিনতে পারেন। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের সেটা থাকে না। তাই জেনারেল রুল অফ থাম, শেয়ার কেনার পরে শেয়ারের দাম যদি পড়ে যায়, 2x আন্ডার পারফর্ম করে, সেখানে অ্যাভারেজ আউট করবেন না। এই সিম্পল জিনিস আপনাকে অনেক অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে। মানে অ্যাডভাইসটা শুনতে খুব সাধারণ মনে হলেও ঠিকঠাকভাবে যদি আপনি ফলো করেন, আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট কেরিয়ারে কয়েক লক্ষ নয় কয়েক কোটি টাকা আপনি বেশি আর্ন করতে পারবেন, এই যদি স্বভাবটা আপনি ফলো করেন। কেন? খুব সিম্পল ব্যাপার। আপনার ধরুন 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করলেন, 1 লাখ টাকার ওই যেই কমে গেল, মানে 1 লাখ টাকাটা যখন একটা শেয়ারে 60,000 হয়ে গেল, আপনি আরও সেই শেয়ারে ইনভেস্ট না করে ওই টাকাটাই অন্য জায়গায় ইনভেস্ট করলে সেটা আপনার মানিকে তাড়াতাড়ি কম্পাউন্ড করবে। রাদার যেটার দাম পড়ে গেল, আন্ডার পারফর্ম করছে, সেইটাও যদি লসে বিক্রি করে অন্য জায়গায় করতে পারেন, সেটা আরও বেটার। সেইটা নিয়ে আমরা ডিটেলটা অন্য একটা ভিডিও করেছি, সেইটা নিয়ে আবার পরে প্রসঙ্গ আসবো। কিন্তু আপাতত এইটুকু মনে রাখুন যে এই স্বভাব আপনাকে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা বাঁচাতে পারে যদি আপনি 2x আন্ডার পারফর্মকে অ্যাভারেজ আউট না করেন। এবার জানবো আপনার কেনার পরে শেয়ারের দাম বেড়ে গেল,
দুটো নর্মালি জিনিস হয়। অপশান এ যেটা আমি বলছি, দাম বেড়ে গেল তাহলে অনেক সময় হয় প্রসপেক্টস বেটার হলো, ভ্যালুয়েশন কমে গেল। শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। আপনি দেখছেন হয়তো 100 টাকায় যেই শেয়ার, লোকে ভাবে 100 টাকা শেয়ারটা এখন 150 টাকা হয়ে গেছে, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। বা হয়তো শেয়ারটার দাম 1000 টাকা ছিল, 1000 টাকার শেয়ার 1500 টাকা হয়ে গেছে, আপনি ভাবলেন 1500 টাকা হয়ে গেছে, এখন তো অনেক দামি হয়ে গেছে। আসলে না, শেয়ারের দাম বাড়ার সাথে সাথে প্রচুর কোম্পানির ভ্যালুয়েশন কমে, বেটার প্রসপেক্টস তৈরি হয়। আর সেকেন্ড একটা অপশন তৈরি হয়, সেটা হচ্ছে সত্যি সত্যি ভ্যালুয়েশনটা বেড়ে যায়। অনেক শেয়ার ওই 1000 থেকে হয়তো 1500 হলো, কিন্তু ওই 1500 টাকা হওয়ার মতো ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট হয়নি, তার জন্য ভ্যালুয়েশন রিয়েলি বেড়ে যায়। তো এই দুটো অপশনের মধ্যে কি হচ্ছে সেইটা ওয়াইজ ডিসিশন নিতে হয়, এবং সেই জন্য আমি এক্সাম্পলস দিচ্ছি। প্রথম যে এক্সাম্পল দুটো দেবো সেটা আমাদের রিসেন্ট পেড রেকমেন্ডেশন, তাই শেয়ারের নাম নেব না। তারপরে যে এক্সাম্পল দেবো সেগুলো শেয়ারের নাম নিয়েই এক্সাম্পল দেবো। প্রথম এক্সাম্পল, আপনাদের মধ্যে যারা আমাদের হাই ভলিউম স্টক রেকমেন্ডেশনের পেড মেম্বার, এপ্রিল 2026 এবং জুন 2026-এ খেয়াল করে দেখুন যে দুটো স্টক রেকমেন্ড আমরা করেছি, দুটোই স্টকের নাম এ দিয়ে শুরু, এবং দুটো স্টকই 3 মাস 4 মাসে মোটামুটি 30% মতো বেড়ে গেছে। মজার ব্যাপার, আপনারা যদি ওই কোম্পানিগুলোর রেজাল্ট ফলো করেন, মানে কোয়ার্টারলি নাম্বার ফলো করেন, কোয়ার্টারলি নাম্বারে কিন্তু দেখবেন এমন কিছু হিউজ জাম্প হয়নি। রাদার দুটো কোম্পানি সেই মার্চ 2026-এর যা রেজাল্ট, তার থেকে জুন 2026-এর রেজাল্টে সেলস প্রফিট বাড়েনি, কিন্তু রাদার একটু কমেছে। হ্যাঁ, ইয়ার অন অর ইয়ার ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে জুন 2025 থেকে জুন 2026-এ ইমপ্রুভমেন্ট হয়েছে, তাও হিউজ কিছু না, কিন্তু শেয়ারের দাম এই 30% বেড়ে গেল। তো যারা ডিটেলস জানতে চায় না বা ডিটেলস বুঝতে চায় না, তারা বলবে যে এমনি ফ্লুকে বেড়ে গেছে। অ্যাকচুয়ালি ফ্লুকে না, এর পেছনে একটা অনেক বড় জিনিস আছে, যেটার কাজ হচ্ছে আমাদের মতো অ্যাডভাইসারদের, এবং যেটার জন্য আপনারা আমাদের মতো অ্যাডভাইসারদের বা ফান্ড ম্যানেজারদের তারা কিন্তু পে করে থাকে। সেই জিনিসটা কি হয়েছে, যদি খুব সংক্ষেপে এক লাইনে আমি যদি বলি, সেটা এই রকম: যেটুকু রেভিনিউ অ্যাড হয়েছে, যা যা নিউজ ফ্লো হয়েছে, সেটা এই কোয়ার্টার না, ইন ফিউচারে কোম্পানির মোটকে বেটার করেছে, কোম্পানিকে আরও বেটার পারফর্ম করতে সাহায্য করেছে, মানে বেটার প্রসপেক্টস হয়েছে। তো যখন কোনো শেয়ারের দাম বাড়ে, তার সঙ্গে বেটার প্রসপেক্টস অ্যাকম্পানাইড হয়, ভ্যালুয়েশনও তেমন ডিম্যান্ডিং না হয়, সেইটা কিন্তু আরও বেটার, সেইটা কিন্তু অ্যাভারেজ আউট করার অপরচুনিটি। যদিও মনে হতে পারে 1000 টাকা শেয়ার 1500 হয়ে গেছে, এত বেশি দামে কিনলে আমার ওভারঅল পারচেস কস্ট বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এই রকম সময় যদি আরও কেনা যায়, সেইটা কিন্তু আপনার ওভারঅল ওয়েলথকে, মানে ওভারঅল পোর্টফোলিওকে তাড়াতাড়ি কম্পাউন্ড হতে সাহায্য করে। আবার বলছি, এমন একটা সাজেশন, এটা মানে প্র্যাকটিক্যালি ফলো করা খুব মুশকিল, ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর পারে না, তাই তারা ছোট থেকে যায়। আপনি যদি পারেন, তো তাহলে এই জিনিস আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক্সট্রা আর্ন করতে কিন্তু সাহায্য করবে। এবার আমি এক্সাম্পল দেবো যেই শেয়ারের নাম নিয়ে, এবং এই শেয়ার কেন নাম নিয়ে দিতে পারছি, কারণ এই শেয়ার আমরা ইউটিউব চ্যানেলে আমরা আগেও ডিসকাস করেছি, 1 বছরের পুরনো, মানে অনেক আগেকার পেড রেকমেন্ডেশন। সেটা হচ্ছে দুটো শেয়ার, এই সেনোরেস ফার্মা এবং কোয়ালিটি ফার্মা। খেয়াল করে দেখুন, এই কোয়ালিটি ফার্মা অবভিয়াসলি যেই সময় আমরা রেকমেন্ড করেছি আগের বছর, সেখান থেকে পেড মেম্বারদের, এটা মাল্টিব্যাগার মেম্বারশিপের পার্ট, প্রায় 4 গুণ মতো বেড়ে গেছে। এবং মজার ব্যাপার, আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে ইউটিউবে ফ্রি একটা মানে ভিডিও করেছিলাম সেই শেয়ার নিয়ে, সেখান থেকেও দাম ডবল হয়েছে। এবং আরও ইম্পর্টেন্ট আমি বলছি, সেই মানে কোয়ালিটি ফার্মা 900 টাকার কাছাকাছি আমরা আগের বছর পেড রেকমেন্ড করেছিলাম। এবছর ওই 900 টাকা থেকে যখন 1600-1700 হয়ে যায়, আমরা কিন্তু 1600-1700 আবার একটা রিপিট বাই দিই। এবং এইখানে ব্যাপারটা দেখুন, আপনি ভাববেন 900 টাকার শেয়ার 1600 টাকা হলো, আবার কেন রিপিট বাই? এত বেশি দামে কিনলে তো রিটার্ন কমে যাবে। সেই 1600-1700 থেকে আজকে দেখুন শেয়ারটার দাম 3500, 3600। কেন? যারা কিছু জানে না, বোঝে না, বুঝতে চায় না, তারা বলবে এমনি হয়ে গেছে। আসলে এমনি হয়নি। খেয়াল করে দেখুন, এই কোয়ালিটি ফার্মার রেজাল্ট বা ফাইন্যান্সিয়াল নাম্বার যেগুলো, এমন না যে 3-4 গুণ বেড়ে গেছে, বেড়েছে, স্ট্রং পারফরমেন্স হয়েছে, বাট এতটাও হয়নি। তাহলে কি হয়েছে? হয়েছে কোয়ালিটি অফ আর্নিং। খেয়াল করে দেখুন, লাস্ট 3-4 মাসে কোয়ালিটি ফার্মা যা যা স্টেপস নিয়েছে, সেগুলো তার ফিউচার মোডকে ইনক্রিজ করছে। মানে এই বোথ কোয়ালিটি ফার্মা, সেনোরেস ফার্মা, দুটোই কেন নাম বলছি, দুটোর একই রকম থিসিস। দুটো কোম্পানি আজ থেকে 1-1.5 বছর আগে যেই ধরনের এপিআই বানাতো, এপিআই মানে ফার্মা কোম্পানি যে মলিকিউল বানাতো, তার থেকে আগামী 6 মাস, আগামী 1-2 বছরে যেগুলো বানাবে, সেটা অনেক বেশি নিচ, হায়ার মার্জিন, হায়ার মোড ক্রিয়েট করে। তো এইটা সবসময় মাথায় রাখবেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে এই নয় যে একটা নাম্বার দেখলাম, ডিসাইড করলাম, শেয়ার প্রাইস বাড়লো না, আপনি ভাবলেন যে মার্কেটে হয়তো সবকিছু ভুলভাল
যেভাবে চলে। আসলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনেক কঠিন জিনিস, অনেক ভেতরকার জিনিস। এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে আপনার ফিউচার প্রসপেক্টস কি হচ্ছে সেইটা ডিসাইড করে। তো বোথ কোয়ালিটি ফার্মা অ্যান্ড সেনোরেস ফার্মার যেটা হয়েছে, তারা মোর অ্যান্ড মোর রেগুলেটরি নিচ প্রোডাক্ট, যেই সমস্ত প্রোডাক্ট মানে যেই সমস্ত ফার্মা মলিকিউল বা ওষুধ এমন না যে কালকে আরও 10টা কোম্পানি বানাতে পারবে, সেই সব দিকে না। যেই ওষুধগুলো মানে বেশি লোকে বানাতে পারে না, যেই ওষুধগুলোর মধ্যে হায়ার মার্জিন আছে, নিচ ক্যাপাবিলিটির দরকার, অনেক বছরের রেগুলেটরি অ্যাপ্রুভাল দরকার, সেই দিকে যাচ্ছে। তো এই যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, এইটাকেই আমরা বলি বেটার প্রসপেক্টস। এবং এই কারণেই যেটা হয় পিই রি রেটিং, মানে আগে ধরুন 1 বছর আগে কোয়ালিটি ফার্মা যদি হয়তো 20-25 পি এই পিগুলো ন্যাচারাল, আজকের দিনে সেটা হয়তো 30-35-40 পি এই পি ন্যাচারাল জায়গায় চলে গেছে। তো এই যে ট্রান্সফরমেশন হয়, তো তার জন্যই যে অনেক শেয়ার থাকে এমন কিছু হিউজ গ্রোথ করে না, কিন্তু শেয়ারের দাম এতটা বেড়ে যায়। আবার প্রচুর কোম্পানি থাকে গ্রোথ হচ্ছে হিউজ, দেখা গেল 1 বছরে 50% সেলস গ্রোথ হয়েছে, শেয়ারের দাম বাড়ছে না। এবং এই রকম একটা এক্সাম্পল দিচ্ছি এগেইন আমাদেরই পেড রেকমেন্ডেশন, কাকা ইন্ডাস্ট্রিজ। এই শেয়ারটা আমরা সেই 2024-এ রেকমেন্ড করেছিলাম, 2026-এ উইদাউট এনি লস, উইদাউট এনি প্রফিট, মানে ওই যা দামে কেনা হয়েছিল কাছাকাছি দামে আমরা এক্সিট করতে বলে দিয়েছি। কাকা ইন্ডাস্ট্রিজ খেয়াল করে দেখুন 2 বছরে কিন্তু প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, শেয়ারের দাম বাড়ছে না কেন? অ্যাকচুয়ালি ওদের যে সেলসটা বেড়েছে, তারা কি বিক্রি করে? তারা হচ্ছে ওই দেখবেন ইন্টেরিয়ার, আজকাল মানে মডার্ন ইন্টেরিয়ারে ফ্লুটেড প্যানেল, মানে দেওয়াল ওয়াল প্যানেল ট্যানেল, এই জিনিসগুলো যেগুলো বোঝাচ্ছি। তো এই যে প্যানেল, এই প্যানেল বিক্রি করে, এবং এই প্যানেল বিক্রি করতে গেলে হিউজ কোনো ক্যাপাবিলিটি লাগে না। অলরেডি মার্কেটে এই রকম অনেক প্লেয়ার রয়েছে, বা এক্সিস্টিং প্লেয়ার বা নিউ প্লেয়াররাও যদি চায় কালকে আরও এইরকম প্যানেল বানাতে পারে। মানে কাকা ইন্ডাস্ট্রিজের সেলস এবং প্রফিট যেটার জন্য বেড়েছে, যেই প্রোডাক্টের জন্য বেড়েছে, সেই প্রোডাক্ট এমন কিছু মহান প্রোডাক্ট না, বা এমন কিছু কঠিন প্রোডাক্ট না যে আর কেউ বানাতে পারবে না। যে কেউ বানাতে পারবে, যে কেউ এটা করতে পারবে। তো সেই কারণে সেলস প্রফিট বাড়লেও শেয়ারের দাম কিন্তু সেইভাবে বাড়েনি। কনভার্সলি এই কোয়ালিটি ফার্মা, সেনোরেস ফার্মা, ইনফ্যাক্ট আমাদের এই এপ্রিল, মে, জুন, এই যে রিসেন্ট যে রেকমেন্ডেশনগুলো বললাম, যেগুলো নাম নিইনি, সেইগুলোরও সেলস হয়তো অল্প বেড়েছে, প্রফিট হয়তো অল্প বেড়েছে, কিন্তু যেইভাবে বাড়ছে, সেই মানে বর্ধিত পার্টটা আসছে এমন জায়গা থেকে যেটা অন্যান্য কোনো কোম্পানি বানাতে পারবে না। একটা হাই মোট তৈরি করছে, মানে আজকের দিনে বেটার, আরও বেটার পারফরমেন্স ভবিষ্যতে নিয়ে আসবে। তো এই কারণে শেয়ারের দাম সেইভাবে বাড়ে। তো এবার এইটাকে, এটা তো আমি মানে কনসেপ্টটা বুঝে গেলেন। এবার পোর্টফোলিওতে আপনার কিভাবে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, দেখুন আমরা আমাদের যে এআইএফ, মানে যখন আমরা ফুল ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস অফার করি, সেখানে আমরা যেই জিনিসটা ফলো করি, যে কেনাটা বড় কথা না, বিক্রি করাটা বড় কথা না, কেনার পরেও যখন শেয়ারের দাম বাড়ে, আমরা মোর অ্যান্ড মোর প্রত্যেক সপ্তাহে মনিটর করি যে দাম বাড়ার পেছনে ফ্যাক্টরটা কি, ড্রাইভিং ফোর্সটা কি। যদি যেই কারণে দাম বাড়ছে সেইটা যদি মানে বেটার ফিউচার প্রসপেক্টস বানাচ্ছে, ভ্যালুয়েশন স্টিল রিজনেবল থাকছে, তাহলে আমরা বেড়ে যাওয়া দামেও আরও কিনি। এমনও হয়েছে শেয়ারের দাম 50% বেড়েছে, 100% বেড়েছে, তারও বেশি হয়েছে, তারপরেও আমরা কিনেছি। এবং এইটাই হওয়া উচিত প্রপার পোর্টফোলিও কনস্ট্রাকশনের জন্য। তাহলেই অ্যাক্রস ভেরিয়াস সিচুয়েশন আমরা কিন্তু আউট পারফর্ম করতে পারি। ইনফ্যাক্ট যদি আমাদের এআইএফ এর পারফরমেন্সের কথা বলেন, সেই এপ্রিল মাস থেকে আজ অবধি প্রায় 60%-এর কাছাকাছি রিটার্ন আফটার ট্যাক্স, আফটার এভরি ফিস। তবে হ্যাঁ, এটা 60% বলছি কারণ ওই মার্চ মাসে মার্কেট অনেকটা পড়েছিল। লাস্ট 1 বছরের রিটার্ন ওই অ্যারাউন্ড 15-20% এইরকম কাছাকাছি। আর এআইএফেও মানে 60% রিটার্ন 4 মাসে হয়েছে বলে আমি চলে আসলাম, 4 মাসের জন্য ইনভেস্ট করলাম, ওরমভাবে তো হয় না। কারণ এআইএফএম ইনভেস্ট করতে গেলে মিনিমাম 3 ইয়ার্সের কথা ভেবেই 3 ইয়ার্স লক ইনে রেখেই ইনভেস্ট করতে হয়। আরেকটা জিনিস আমি খুব দেখেছি, মানে ইউটিউব কমেন্টে প্রায় অনেকে কমেন্ট করে, স্যার পেড মেম্বার হতে গেলে কি করব, এআইএফএ হতে গেলে কি করব। দেখুন আমাদের ওয়েবসাইট যে নিচে আসছে A to Z সব লেখা আছে। আমাদের যারা ভিডিও অনেকদিন দেখেছেন তারা জানেন আমরা কোনোদিন কোনো কাস্টমারের পেছনে দৌড়াই না, আমরা কোনোদিন আপনাকে ফোন করব না। অন্যান্য অ্যাডভাইসারি কোম্পানিরা আপনাদের ক্লায়েন্টদেরকে বোঝায় যে কেন তাদের সার্ভিস বেটার, কেন তারা ভালো, এটা সেটা। আমরা কিন্তু কোনো রকম ইনডিরেক্ট পুশ দিই না, আমরা 1 পয়সাও ডিসকাউন্ট দিই না। আমরা কোনো রকম ওই ইন্ডিপেন্ডেন্স ডে অফার, হোলি অফার, দুর্গাপূজা অফার, এইসব ছাতামাতা জিনিস করি না। কারণ এইগুলো কিছুই না, মানে কাস্টমারদেরকে একটা ইনডিরেক্ট লোভ দেখানো যাতে আপনি আমাদের পেড মেম্বার হন। আমরা 1
একটা এক্সট্রা কিছু করি না যা আপনাকে পেড মেম্বার বানানোর জন্য। কেন? কারণ আপনাদের নিজেদের দিক থেকে উৎসাহ বা আপনাদের নিজেদের দিক থেকে ছাড় থাকতে হবে। তাই যদি কেউ সত্যি সত্যি যে কোনো পেড সার্ভিসে ইন্টারেস্টেড হয়ে থাকেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, পুরো পড়তে হবে। আমাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে স্ট্রিক্ট বলা আছে, কেউ ফোন করে বললো আগে তাদের ওয়েবসাইট পড়তে বলা হয়। আমরা ফোন করে ডিটেলস এটা কি ওটা কি হ্যানা ত্যানা এগুলো আমরা করি না। কেন? আমাদের টিমের ফোকাস থাকে 100% রিসার্চ, যেটা কোর ম্যাটার, সেখানেই ফোকাস। আমরা কোনো সেলস পারসন নই, আমরা আপনাকে কোনোভাবে এনকারেজ করব না সাবস্ক্রাইব করার জন্য, রাদার আমাদের ফোকাস থাকে রিসার্চে। আপনি যদি A to Z নিজে থেকে ওয়েবসাইটে পড়তে পারেন, নিজে যদি সব কিছু বুঝতে পারেন, নিজের যদি সব কমফোর্ট জোন থাকে, তাহলেই আসুন। এবং আবার বলছি, 1 পয়সাও আমরা ডিসকাউন্ট দিই না, রাদার একটা আফটার সাম পিরিয়ড প্রাইস বাড়ি, কোনোদিন কমবে না। কারণ আমরা বিশ্বাস করি কোয়ালিটি রিসার্চ, লেস ক্লায়েন্টস, যাতে করে বেশি হিউজ ক্লায়েন্ট থাকলেও নানান রকম কোয়ারি আসলে আমাদের রিসার্চ ডাইলিউট হয়ে যায়। তো কম ক্লায়েন্ট থাকবে, কোয়ালিটি ক্লায়েন্ট থাকবে, যাতে মোর অ্যান্ড মোর আমরা রিসার্চে ফোকাস করি। এইটাই হলো আমাদের ওভারঅল পারপাস। এবার বলবো যে আপনারা আপনাদের পোর্টফোলিওতে পারফরমেন্স কি করে অপটিমাইজ করবেন, এটাও আমরা 3টে ভাগে ভাগ করে বলবো। ফার্স্ট, যদি আপনারা আমাদের এই অ্যাডভাইসারি পেড মেম্বার হয়ে থাকেন, AIF এর মেম্বার হয়ে থাকেন, আর কোনো কিছু পেড মেম্বার না হয়ে থাকেন, তো ফার্স্ট অফ অল যদি আপনারা AIF মানে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসের যদি মেম্বার হয়ে থাকেন, যেখানে মিনিমাম 1 crore ইনভেস্টমেন্ট, আপনাদের তো কোনো কিচ্ছু করতে হয় না। কারণ ফান্ড ম্যানেজমেন্টের মজা এইটা, এই যে জাজমেন্ট, যে কখন কোনো শেয়ারে অ্যালোকেশন বাড়াতে হবে কমাতে হবে, এটা খুব হেক্টিক কাজ। রোজ আপনি যদি অ্যাক্টিভ না থাকেন মার্কেটে, এটা সম্ভব হয় না। তো অবভিয়াসলি যারা AIF এ আছেন তাদের কিচ্ছু করতে হবে না। A to Z ফান্ড যেহেতু আমরা ম্যানেজ করি, কেনা বেচা সব কিছু আমাদের, ট্যাক্স ফ্যাক্স সব আমাদের, তাই এটা অটোমেটিক ম্যানেজ। মানে যারা AIF মেম্বার তারা হচ্ছে আপনাদের টাইম, নিজেদের বিজনেস, নিজেদের চাকরি বা নিজেদের কাজে ফোকাস করুন, আপনাদের টাকা আমাদের হাতে দায়িত্ব দিন, যাতে করে আমরা সেটাকে গ্রো করতে পারি। এই হচ্ছে থিসিস। সেকেন্ড হচ্ছে যে যারা হচ্ছে আমাদের অ্যাডভাইসারি মেম্বার, যারা অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্যাকেজ যারা নিয়ে থাকেন, অ্যানুয়াল সাবস্ক্রিপশন প্যাকেজ মনে রাখবেন, অ্যাডভাইসারি প্যাকেজের মানেটাই হলো আমরা খালি অ্যাডভাইস দিই, এক্সিকিউশন কেনা বেচাটা পুরোপুরি আপনাদের। এবং যখন অ্যাডভাইস দিই, আমরা কোনোদিন এটা দিতে পারবো না আজকে বললাম এটা কিনুন, কালকে আবার এটা বেচুন, আবার পরশুদিন এটা কিনুন, এরকম হয় না। একটা 1 to many জেনারিক অ্যাডভাইস দিই, যেটা সবার কাছে চলে যায়। রেকমেন্ডেশন আসার পরে আপনি খেয়াল করে দেখবেন প্রচুর শেয়ার আমাদের রেকমেন্ডেশনে হয় যে দাম 50% বেড়ে গেল, স্টিল ওটা ওই শেয়ারটা গুড বাই লিস্টে বা গুড বাই হিসাবে রয়েছে। তো এইটাই হচ্ছে বুঝে যাবেন সেই অপশান এ, যখন বলেছিলাম যে শেয়ারের দাম বাড়লেও কিন্তু আপনার সেই শেয়ারের বেটার প্রসপেক্টস, রিজনেবল ভ্যালুয়েশনের জন্য থিসিস আরও স্ট্রং হচ্ছে। তো নর্মালি যদি কোনো শেয়ার আমরা বারবার গুড বাই কল দিই বা দামটা বেড়ে গেল তারপরেও যদি দেখছেন গুড বাই কল, নর্মালি সেই সব শেয়ারের অ্যালোকেশন আপনাদের ওভারঅল পোর্টফোলিওতে বেশি হওয়া উচিত। আর যদি দেখেন যে কোনো শেয়ারের দাম বেড়ে গেছে কিন্তু সেটা আর গুড বাই কলে নেই, তার মানে অ্যালোকেশন ফ্রিজ। যদি দেখেন এরকম শেয়ারের দাম কমে গেছে, গুড বাই লিস্ট থেকে উঠে গেছে, তো তার মানে তো কোনোভাবেই সেই শেয়ার আর কেনা উচিত না। যেমন আমরা বলি বারবার যে আপনি 100 টাকায় শেয়ার কিনলেন, শেয়ারের দাম 60 টাকা হলো মানেই যে আরও কিনবেন, একদম না, বরঞ্চ সেটা সব থেকে ভুল হয়। রাজার যদি আপনারা দেখেন আপনার 100 টাকা শেয়ারের দাম 80 টাকা হয়ে গেছে, আমরা লস বুকিং কল দিচ্ছি, সেটা আরও মাচ বেটার। কারণ ওই লস বুক করে বেটার শেয়ারে চলে গেলে আপনার পোর্টফোলিওতে আরও ওভারঅল বেশি প্রফিট আসতে পারে। মানুষ ম্যাক্সিমাম ইনভেস্টার এটা বোঝে না, তো তাই যে কোনো শেয়ার থেকে আমরা যখন লসে দিই, 10টা লোকের কোয়ারি আছে যে কেন আমরা লস বুক করব। এটা বোঝে না যে লস বুক করলে সেটা আপনার ভালোর জন্য, ওটা করছেন বলেই আপনার ওই টাকাটা আরও বেটার করবে। কিন্তু যদি সেটা না করেন তখন কি হয়, মানে একটা শেয়ার 100 থেকে 80 টাকা হলো, 6 মাস পরে সেই 80 থেকে 100 হলো, 100 থেকে 110 হলো, আপনি 110-এ প্রফিট বুক করলেন। আপনি মনে মনে ভাবলেন অনেক প্রফিট বুক করলেন, কিন্তু ওইটাই আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্নকে নিচের দিকে নিয়ে আসে। ওই জিনিসটাই আমরা এটা নিয়ে একটা ডিটেলড ভিডিও করেছি, যেই ডিটেল ভিডিওটা হাইলি রেকমেন্ডেড টু ওয়াচ। সেটা নিয়ে আমরা মুভিং অ্যাভারেজকেও করেছি, দুটো ভিডিওর আমরা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনারা সত্যি সত্যি ইন্টারেস্টেড থাকেন এই ভিডিওটা দেখবেন যে কখন শেয়ার সেল করবেন। মুভিং অ্যাভারেজের সঙ্গে লেনাদেনা আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে বুঝিয়েছিলাম কখন করবেন কখন করবেন না। আর সেকেন্ড ভিডিও যেটা, যে আপনারা বিক্রি কখন করবেন, লস থাকলে না প্রফিট থাকলে, এই দুটো ভিডিও কিন্তু মাস্ট ওয়াচ, কারণ অনেক কিছু শিখতে পারবেন আপনারা পোর্টফোলিও অপটিমাইজেশনের জন্য। আর এবার যারা আমাদের কোনো পেড মেম্বারশিপে নেই বা AIF এ নেই, তারা কি করবেন, তারা আপনাদের প্রত্যেকটা পোর্টফোলিও স্টক না অ্যাটলিস্ট 3 মাসে একবার, কেন 3 মাসে একবার, ম্যাক্সিমাম কোম্পানি 3 মাসে তাদের রেজাল্ট রিলিজ করে, তো এই 3 মাসে একবার মানে রেজাল্ট রিলিজের পরে আপনাদের ইন ডেপথ স্টাডি করতেই হবে। কি চেক করে দেখবেন যে আচ্ছা এই রেজাল্টের পরে কি তাদের ফিউচার প্রসপেক্টস বেড়েছে না কমেছে। যেমন যেটা বললাম যে অ্যাডিশনাল রেভিনিউ, বা কোম্পানি যেটা বলছে যে আমরা এই সেগমেন্ট থেকে রেভিনিউ আনবো, ওই সেগমেন্ট থেকে রেভিনিউ আনবো, তো সেই সেগমেন্টগুলো
সেগমেন্টগুলো কি মানে এমন যে আরও 10টা লোকে করতে পারে, নাকি সেই সেগমেন্টগুলো এমন যেগুলো অত সহজে কেউ করতে পারে না? মানে সিম্পল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাড়ছে না কমছে, ডিরেকশন কি, মার্জিনের ডিরেকশন কি? মানে আরও যদি সিম্পল ভাষায় বলি যে ধরুন একটা কোম্পানি তার বানায়, ওয়্যারস বানায়, এবার সেই কোম্পানিটা যদি বলে যে আমরা নর্মাল একটা যে কেবিল আমরা যে বানাই, যেই কেবিল ধরুন বাকি অনেক কোম্পানি বানাচ্ছে, তো সেই যে কেবিল বানাচ্ছি সেই কেবিলের ক্যাপাসিটি ডবল করছি, 3 বছরের রেভিনিউ আমরা ডাবল করব, এইটা একটা কোম্পানি বললো। আরেকটা কোম্পানি বলছে কি যেই কেবিল তারা বানাচ্ছে সেইটা তারা ডবল করবে না, মানে সেলস ডবল হবে না, কিন্তু সেই ক্যাটাগরির কেবিলের থেকে হায়ার ক্যাটাগরির কেবিলে যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে হয়তো 30-40% গ্রোথ আগামী দিনে আসতে পারে। তো ম্যাক্সিমাম ইনভেস্টরদের প্রবলেম, তারা ভাবে আরে 100% গ্রোথের কথা বলেছে সেই কোম্পানির দিকে যাই, না এটা একদম ভুল। গ্রোথ 100 হোক, 50 হোক, 200 হোক, এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে দ্য কোয়ালিটি অফ গ্রোথ। তাই আপনাকে বুঝতে হবে এই কোম্পানিটা আগামী 1 বছর 2 বছর 3 বছরে যেই জায়গা থেকে গ্রোথ আনার কথা বলছে, তো সেই জায়গাগুলো কেমন জায়গা, বেটার মোড বেটার মার্জিন, নাকি লোয়ার মোড লোয়ার মার্জিন কমোডিটি। যদি বেটার মোড বেটার মার্জিন হয়, তাহলে যদি শেয়ারের দাম বেড়ে যায়ও, স্টিল আপনি সেই শেয়ারে ইনভেস্ট করতে পারেন। এবং খালি দাম বাড়া না, অনেক সময় দেখবেন সেই সমস্ত শেয়ার দাম বাড়লেও ভ্যালুয়েশন রিজনেবল বা ভ্যালুয়েশন আগের মতো জায়গায় থাকে। তো এই অ্যানালিসিসটা আপনাকে প্রত্যেকটা শেয়ারে করতে হবে, করে যদি দেখেন যে সেই কোম্পানিটা কমোডিটির দিকে যাচ্ছে গ্রোথ, এবং তার সাথে সাথে প্রাইস অ্যাকশন মানে চার্টও অন্যরকম বলছে। চার্ট কি, যদি মুভিং অ্যাভারেজ নিয়ে ভিডিওটা করেছিলাম সেখানে যদি আপনারা ফলো করেন, ধরুন চার্টে আপনি দেখছেন সেই শেয়ারটার 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচের দিকে চলে আসছে, রেজাল্ট খুব ভালো হয়েছে, স্টিল 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে দাম আছে। তো এইগুলো হলো সিম্বল, আপনাকে কিন্তু ওই শেয়ারগুলো পোর্টফোলিও থেকে ট্রিম করতে হবে, কমিয়ে দিতে হবে বা সেল করতে হবে, ইরেসপেক্টিভ অফ এনিথিং। আর যে শেয়ারগুলো স্ট্রঙ্গার, মানে যার প্রসপেক্টস বেটার হচ্ছে, সেই জায়গায় আপনার বেশি বেশি বিনিয়োগ করতে হবে। এই যে এক্সারসাইজ অবভিয়াসলি সহজ কিছুই না, টাইম কনজিউমিং, বাট এইটা যদি আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি প্রপারলি না করতে পারেন, তাহলে ওই প্রবলেম হবে যে দেখবেন 3 বছরের লাস্ট 3 বছরে আপনার একটা দুটো শেয়ার ডবল ট্রিপল হয়ে গেছে, কিন্তু সেই শেয়ারে এমন কিছু অ্যালোকেশন নেই যার জন্য আপনার ওভারঅল পোর্টফোলিও ডবল ট্রিপল হতে পারছে না। আর যদি কেউ বলেন যে না সত্যি আমার এত কিছু করার টাইম নেই, যদি অল্প বিনিয়োগ থাকে, তাহলে আমরা বারবার বলি মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারেন। আমরা মিউচুয়াল ফান্ড বিক্রিও করি না, 1 পয়সা কমিশনও নেই। স্টিল আমরা বলি ছোট ইনভেস্টার যাদের এত টাইম নেই, মিউচুয়াল ফান্ডই বেস্ট। আর যারা বড় ইনভেস্টার, মানে যাদের ক্যাপিটাল ইনভেস্টেবল কর্পাস অনেকটা বেশি আছে, তারা এই রকম যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইসারি সার্ভিস, আর আরও যাদের ক্যাপিটাল বেশি আছে, মানে 1 crore অ্যান্ড অ্যাবভ, যাদের ফিউ ক্রোরস অফ পোর্টফোলিও, তারা কিন্তু যে এআইএফ যখন কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট যে সার্ভিস যেগুলো, সেগুলোর দিকে দেখতে পারেন। কারণ থিসিস ওইটাই যে যদি আপনার সত্যি কয়েক কোটির কর্পাস থাকে, আপনার উচিত ইদার যদি আপনি রিটায়ার হন, আপনার লাইফ এনজয় করা উচিত, যদি বিজনেস করেন বা চাকরি করেন, সেই বিজনেস বা চাকরিতে বেশি ফোকাস দেওয়া উচিত, যাতে সেই জায়গা থেকে আপনি আরও বেশি আর্ন করতে পারেন। আর এই রকম কোনো এআইএফ বা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিকে আপনি ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিতে পারেন। আপনারা কমেন্ট সেকশনে জানান যে কতদিন অন্তর আপনারা পোর্টফোলিও রিভিউ করেন, এবং এই যে রিভিউ যে কাজটা বললাম, মানে কোনটার অ্যালোকেশন বাড়াবো কোনটার কমাবো, এইটা করতে সব থেকে বেশি কি চ্যালেঞ্জেস আপনাদের ফেস করতে হয়, যে কোনটা বুঝতে পারেন না, যে দাম পড়লে বেশি অসুবিধা হয় বুঝতে, নাকি দাম বেড়ে গেলে বেশি অসুবিধা হয় বুঝতে। এবং সত্যি সত্যি আপনাদের কি আদৌ মনে হয় যে এই যেটা বললাম যে দাম বেড়ে গেলে আপনি যদি বিগত 3-4 বছরে এই কাজটা করতেন, যে যেটা মোর অ্যান্ড মোর স্ট্রং স্টক, সেখানে মোর অ্যান্ড মোর অ্যালোকেশন, তাহলে কি আপনি বেটার রিটার্ন আর্ন করতে পারতেন কি না, এইটা আগে নিজেকে বুঝতে হবে। এবং কি প্রবলেম আপনারা ফেস করেন এই রিব্যালেন্সিংগুলো করতে, ছোট একটা দুটো প্রবলেম আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে সেই টপিক নিয়ে আমরা ইন ফিউচারেও কোনো রকম আলোচনা বা কোনো রকম ভিডিও করতে পারি। আর আগামী দিনে এই রকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা যদি আপনি প্রেস করেন, তাহলেই আপনার ইউটিউবের যে টাইম লাইন আছে সেই টাইম লাইনে আমাদের আগামী দিনের ভিডিও আসবে। না হলে কিন্তু যে নর্মাল যারা সাবস্ক্রাইবার, তাদের টাইম লাইনেও কিন্তু আমাদের আগামী দিনের ভিডিও আসে না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত বা আপনাদের প্রবলেম, সেই মতো আমি চেষ্টা করব আগামী দিনে ভিডিও আনতে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।